কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের পরই কেন কাল পশ্চিমবঙ্গের জন্য বকেয়া করের অতিরিক্ত কিস্তি বাবদ ৫,৪88 কোটি ৮৮ লক্ষ টাকা দিয়েছে। মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা আজ বিকেল পর্যন্ত নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি চালিয়ে যেতে পারবেন বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের মতো ঘটনা এ রাজ্যের বিধানসভা যাতে কোনোভাবেই না ঘটে, শাসক ও বিরোধী পক্ষের সকলকেই সেদিকে নজর রাখতে হবে বলে অধ্যক্ষ মন্তব্য করেছেন। রাজ্যে আরো 5 জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল আজ উড়িষ্যা এফসির মুখোমুখি হচ্ছে। এবারে শুনেন বিস্তারিত খবর। আসন্ন বড়দিন ও নতুন বছরের আগে কেন্দ্র কাল রাজ্যগুলিকে দেয় করের অতিরিক্ত কিস্তি বাবদ ৭২,৯৬১ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের ৫,৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। উৎসবের মরশুমে রাজ্যগুলি যাতে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ করতে পারে, সেজন্য এই টাকা দেওয়া হলো। অর্থ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী বছর 10ই জানুয়ারি রাজ্যগুলিকে কেন্দ্রের কর বাবদ যে কিস্তি দেওয়ার কথা, এটি তার অতিরিক্ত। এর আগে এ মাসের 11 তারিখও কেন্দ্র কর বাবদ ৭২,০৯৬ কোটি টাকা রাজ্যগুলিকে দেয়। উল্লেখ্য, 100 দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকের পরই রাজ্যের জন্য কেন্দ্র এই অর্থ বরাদ্দ করল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য বলেছেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কর বাবদ রাজ্যের যে পাওনা তার অতিরিক্ত কিস্তি হিসাবে এই অর্থ দেওয়া হলো। এদিকে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীর নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি আজ বিকেল পর্যন্ত চলতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। এর আগে বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছিলেন, নবান্ন বাস স্ট্যান্ডে শর্ত সাপেক্ষে 72 ঘন্টা ধর্ণায় বসতে পারবেন আন্দোলনকারীরা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করলে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেও কোনো এই আন্দোলন তা জানতে চান প্রধানমন্ত্রী বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। পরে অবশ্য ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, নবান্ন বাস স্ট্যান্ডে 48 ঘন্টা ধর্ণায় বসার অনুমতি দিয়েছেন। এদিকে আদালতের অনুমতি নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ড ডি এই আন্দোলনকারীদের প্রথম দিনের কর্মসূচি কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। ভোর বেলাতেই নবান্ন চত্বরে ধর্ণায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তারা। পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে, বাধা পেয়ে নবান্নের সামনে রাস্তাতেই বসে পড়েন তারা। তাদের উঠে যাওয়ার জন্য জোর করতে থাকে পুলিশ। বাদানুবাদ শুরু হয়। দুপুর 3টের পর আদালতের নির্দেশ পেয়ে নির্দিষ্ট স্থানে ধর্ণা চালাচ্ছেন আন্দোলনকারীরা। উপস্থিত রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণার পরও রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ মহার্ঘ ভাতার দাবি থেকে সরে আসবে না বলে স্পষ্ট জানিয়েছে। এদিকে পূর্ববনের আজ এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, যৌথ মঞ্চের পক্ষ থেকে এ ব্যাপারে একতরফা ভাবে বলা হয়েছে, এরা নাটক করেছেন বলেও তার দাবি। ফিরহাদ আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কর্মচারীদের জন্য যে রিটায়ারমেন্ট গ্যারান্টি দিয়ে থাকেন, অন্য কোনো জায়গায় তা দেওয়া হয় না। বেশিরভাগ রাজ্য সরকারের কর্মীরাই যথাযথ কাজ করেছেন বলে উল্লেখ করে তিনি এ প্রসঙ্গে পৌরসভার কর্মচারীদের ভালো কাজেরও প্রশংসা করেন। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কাল আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। কালকের বৈঠকের কথা আগে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ায় বৈঠক হবে কিনা সেই নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শিক্ষামন্ত্রী অবশ্য জানান, নির্ধারিত দিনেই বৈঠক হবে। এদিকে কালকের বৈঠকেও এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ, নবম ও দ্বাদশ এর কোনো প্রতিনিধি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে মঞ্চের স্টেট কোঅর্ডিনেটর সুদীপ পাণ্ডর অভিযোগ করেছেন। তিনি বলেন, গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম দ্বাদশের বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্ণা কালকে 1013 দিন অতিক্রম করল।
এদিকে 2019 সালে কলকাতার প্রেস ক্লাবের সামনে একমাত্র এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ 29 দিনের অনশন করেছিলেন। সেই অনশন মঞ্চে মুখ্যমন্ত্রী এবং তৎকালীন শিক্ষামন্ত্রী গিয়ে সরাসরি অনশনরত চাকরি প্রার্থীদের সামনে দাঁড়িয়ে মেধা তালিকাভুক্ত সকল বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। অথচ সেই মঞ্চের কোনো প্রতিনিধি কালকের বৈঠকে অংশগ্রহণের সুযোগ পেলেন না। এদিকে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সিইও তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, ওই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। কাল ওই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও দ্বিতীয়ার্ধে এজলাসে বসেননি বিচারপতি। এরপর বড়দিনের ছুটি মিটলে আদালত খুলবে। উল্লেখ্য, আদালতের নির্দেশে তার আয়ের বিস্তারিত তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা দিয়েছিলেন অভিষেক। এদিকে লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের মতো ঘটনা এ রাজ্যে বিধানসভায় যাতে কোনোভাবে না ঘটে, শাসক ও বিরোধী পক্ষ সকলকেই সেদিকে কড়া নজর রাখতে হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। তিনি কাল বিধানসভা ভবনে বার্ষিক পুষ্প প্রদর্শনী উদ্বোধন করে বলেন, লোকসভার ওই ঘটনার পর বিধানসভার নিরাপত্তা আরও জোরদার করতে হয়েছে। শাসক ও বিরোধী সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে সুচারুভাবে অধিবেশন পরিচালনার উপর জোর দেন বিমানবাবু। সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনের বারবার যেভাবে সভা মুলতবি, বিরোধী সদস্যদের সাসপেন্ড এবং বিরোধী শূন্য সভায় একের পর এক বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে, তিনি আর তার তীব্র সমালোচনা করেন। এদিকে পুষ্প প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে সরকার পক্ষের মুখ্য সচেতন সহ বিভিন্ন নেতারা উপস্থিত থাকলেও বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের কেউ উপস্থিত ছিলেন না। অধ্যক্ষ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অবশ্যই অনুষ্ঠানে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান স্কুলের শিশুর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন। এদিকে বিধানসভার সচিবালয় এবং ক্যালকাটা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত বিধানসভার ঐতিহ্যবাহী ওই পুষ্প প্রদর্শনী এবার 70 বছরে পা দিল। কাল থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত ওই প্রদর্শনী চলবে। সাধারণ দর্শনার্থীরাও এই কদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এটি দেখতে পারবেন। এদিকে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও বেশ কয়েকজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। কলকাতায় কাল নতুন করে আরও 5 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এ নিয়ে গত দুদিনে 6 মাসের এক শিশু সহ 8 জনের রিপোর্ট পজিটিভ এলো। 6 মাসের শিশুটি মেডিকেল কলেজে ভর্তি, বাকি 7 জনের চিকিৎসা চলেছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। এদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ডাকুরিয়ার বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষা করিয়েছিলেন 4 জন। তাদের সকলেরই রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে 2 জন একই পরিবারের সদস্য। এরা প্রত্যেকেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এদিকে দক্ষিণ কলকাতার অন্য এক বেসরকারি হাসপাতাল ও চিকিৎসাধীন 2 রোগীর দেহে করোনার ভাইরাস মিলেছে। তাদের মধ্যে একজন ভবানীপুর এলাকা এবং অন্যজন মিডলটন রুয়ের বাসিন্দা। এছাড়া আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনার সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছেন বেহালার বাসিন্দা 58 বছর বয়সী এক ব্যক্তি। অন্যদিকে এই 8 জনের দেহে করোনার নতুন প্রজাতি JN1 রয়েছে কিনা তা জানতে এদের জিনোম সিকোয়েন্সিং করতে বলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এদিকে কলকাতা সহ রাজ্য এখনো পর্যন্ত কোভিড নিয়ে সেরকম উদ্যোগের কোনো কারণ নেই বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পূর্ববনে কাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কলকাতা পৌরসভা এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কোভিড পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া 12 ভিত্তিক কেন্দ্রগুলিতে থাকছে RT-PCR ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা। এদিকে টাওয়ার গ্রুপ চিট ফান্ড মামলার তদন্তে জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র কাল ইডির তলবে সিজি ও কমপ্লেক্স ও হাজিরা দেন। কয়েকদিন আগে টাওয়ার গ্রুপ কর্তা রুমেন্দু চ্যাটার্জিকে হেফাজতে নেয় ইডি। এরপরই এই চিট ফান্ড মামলায় তার নাম উঠে আসে জাদু সম্রাট জুনিয়র পিসি সরকারের। এর প্রেক্ষিতেই কালকের এই তলব বলে মনে করা হচ্ছে। এদিকে তৃণমূল কর্মী বিকি যাদব খুনের ঘটনায় ধৃত সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপুকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে কাল ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলেও বিচারক এই নির্দেশ দেন। এদিকে এই গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ জগদ্দল মজদুর ভবনের সামনে বিক্ষোভ দেখায়। কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র জগদ্দলের বিধায়ক সোমনাথ সেনের নির্দেশে পুলিশ পাপ্পুকে গ্রেফতার করেছে, এই অভিযোগ তুলেছেন তারা। তাদের মূল অভিযুক্ত হিসেবে ধৃত পঙ্কজ সিং এর সঙ্গে বিধায়ক সোমনাথ সেনকে একাধিক স্থানে দেখা গেছে। বিধায়ককে গ্রেফতার করে জেরারও দাবি জানা হয়। আদালতের সামনেও বিক্ষোভ
দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিকে মালদার ইংরেজ বাজারের সুশান্তি মোড় এলাকায় কাল দুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। অজ্ঞাত পরিচয়ে এক দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে শফিকুল ইসলাম নামে ওই ব্যবসায়ীকে গুলি করে পালায়। সুজাপুরের বাসিন্দা শফিকুল আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সল্টলেকের যুব ভারত ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল কাল আইএসএল ফুটবলের ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছে। ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, 2টিতে জয়ী হয়েছে, 4টিতে ড্র করেছে ও 3টিতে পরাজিত হয়েছে। শেষ 2 ম্যাচে ড্র করেছে তারা। 10 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে লাল হলদু। অন্যদিকে উড়িষ্যা সমসংখ্যক ম্যাচ খেলে 5টিতে জয়ী হয়েছে, 2টি ড্র করেছে ও 2টিতে পরাজিত হয়েছে। 17 পয়েন্ট সংগ্রহ করে উড়িষ্যা 5ম স্থানে রয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।